বাংলাদেশে আমের নতুন রাজধানী এখন নওগাঁ। গত কয়েক বছর হলোই দেশের সবচেয়ে বেশি আম উৎপাদনের রেকর্ড বরেন্দ্র অঞ্চলের এই জেলার দখলে। এখন আমাদের নওগাঁ সাপাহারকে আমের রাজধানী বলা হয়। নতুন রাজধানী আমাদের এখানে থেকে সারা বাংলাদেশে আম সাপ্লাই করা হয়, পাশাপাশি এখন আমাদের এখান থেকে বিদেশে আম যায়। গ্রীষ্মকাল এলেই এখানকার হাজার হাজার একর জুড়ে ছড়িয়ে থাকা আমবাগানগুলো পরিণত হয় এক সবুজ সোনালী উদ্যানে। আজ আমরা ঘুরে দেখব নওগাঁর পোরশা আর সাপাহার উপজেলার বিস্তৃত আম জনপদ। সেই সাথে জানব নিতপুরের সীমান্ত ঘেঁষা জীবন আর প্রকৃতির গল্প, যেখানে ছোট্ট এই নদীটি পৃথক করেছে দুইটি দেশকে। এটা হচ্ছে এখানকার সীমানা পিলার, আমার বাংলাদেশের শেষ সীমানা এখান থেকে। ইভেন আমি এখন দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডে। এই নদীটাও তো সেই অনুযায়ী নোম্যান্স ল্যান্ডের ভিতরেই পড়েছে। আর এই পুরো ভ্রমণে আমাদের ঠিকানা ছিল মাত্র 350 টাকার একটি কুড়ে ঘর, আমবাগানের মাঝখানে গড়ে ওঠা দারুণ এক ইকো রিসোর্ট। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এবারের নওগাঁ ভ্রমণের গল্প। আমের কথা বললে আমাদের মাথায় প্রথমে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের কথাই আসে। বড়জোর সাতক্ষীরার কথা কারো কারো মাথায় আসতে পারে। তবে আমের সাথে নওগাঁর কানেক্টিভিটি কিন্তু বাংলাদেশে এখনও সেভাবে তৈরি হয়নি। যদিও বর্তমানে আম উৎপাদনে বাংলাদেশের শীর্ষস্থানীয় জেলা হচ্ছে নওগাঁ। এই ফ্যাক্টটা কয়জন জানতেন এটা একবার চিন্তা করেন। আমরা আম জনপদ এক্সপ্লোর করার উদ্দেশ্যে মধুমাস জ্যৈষ্ঠতে আজকে এসেছি নওগাঁয়। আপনারা পোরশাতে যদি আসেন, সেখানে কিন্তু আমকেন্দ্রিক একটা রিসোর্টই আছে, ম্যাঙ্গো কুড়েঘর রিসোর্ট। সেখানে আমাদের বুকিং করা, ওইদিকে যাচ্ছি। আমরা এখন অবস্থান করছি নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে। এখান থেকেই মহাদেবপুর হয়ে সাপাহার আর পোরশার বাস পাওয়া যায়। এই মুহূর্তে আকাশ বেশ মেঘলা। এ দফা শহরটা এক্সপ্লোর করা হলো না। ঝটপট করে উঠে পড়লাম পোরশার বাসে। ভাড়া জনপ্রতি 120 টাকা। ঢাকা থেকে সরাসরি পোরশা আসতে চাইলে কল্যাণপুর থেকে রাত 11টায় বরেন্দ্র এক্সপ্রেস বাসে চেপে পড়েন। অন্যথায় আমাদের মতো প্রথমে নওগাঁ এসে তারপর এমন চমৎকার পথ ধরে গ্রামীণ নিসর্গের মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ তো থাকছেই। আমরা যতই পোরশার নিকটবর্তী হতে লাগলাম, রাস্তার দুই পাশ থেকে আমবাগান যেন আমাদেরকে ঝাপটে ধরতে লাগলো। অতঃপর সময় এলো বাস থেকে নেমে পড়ার। এখন সময় 3:45টার মতো। আমরা হচ্ছে পোরশা নিতপুরের উদ্দেশ্যে বাসে উঠেছিলাম। প্রথমে পরে পোরশা, তারপরে একেবারে বর্ডার সাইডে নিতপুর। কিন্তু বাসে জানতে পারলাম এক লোকাল সহযাত্রীর কাছে আমরা যে ম্যাঙ্গো কুড়েঘর রিসোর্টে যাচ্ছি, সেখান থেকে বিকেলে একটু ঘুঘুডাঙ্গার দিকে যাওয়ার প্ল্যান আছে। এই সারাইগাছি বাজারে আমাকে নামতে বললো। এখানে 4টা মূল রাস্তা আলাদা হয়ে গিয়েছে, এখান থেকে রিসোর্টটাও কাছে, এই জন্য সারাইগাছিতে নেমে গেলাম। এখান থেকে পোরশা 7-8 কিলোমিটারের মতো। সারাইগাছির এই চত্বরটা ভালো করে চিনে রাখুন। এখান থেকেই পোরশা সদর, সাপাহার আর চাপাইয়ের রাস্তা আলাদা হয়ে গিয়েছে। আপাতত আমাদের গন্তব্য রিসোর্টের দিকে। সেখান থেকে বিকেলে আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব ইনশাল্লাহ। ম্যাপ নেভিগেট করে আমরা কুড়ে ঘরের দিকে এগোচ্ছি। তবে একটু যেন ভ্যাপাচাকাই খাচ্ছিলাম, এরকম জায়গায় রিসোর্টটা কই। যাক, অবশেষে তাদের একটা সাইনবোর্ড খুঁজে পেলাম। একেবারে গ্রামীণ র ফিল বলতে যেটা বোঝায়, আমরা এই যে ম্যাঙ্গো কুড়েঘর রিসোর্টের একেবারে দ্বার প্রান্তে। শেষ মুহূর্তে তো অটো ভ্যানটা নিয়েও যাইতে পারলাম না, কারণ দেখেন বৃষ্টির কারণে এখানে এখন কি অবস্থা। আমরা এখন চলে এসেছি ম্যাঙ্গো কুড়েঘর রিসোর্টে। আর এখানে আসার পরে দেখতে পেলাম যে রিসোর্টটা প্রায় লোকজনে ভর্তি বলতে গেলে। ভাইয়ারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। আর ভাইয়া আপনি? আমরা একসাথে 9 জন আসছি। আমরা 9 জন। আপনার নাম? আমার নাম জোবাইর হোসেন। ভালোভাবে থাকার জন্য, মানে ন্যাচারাল একটা পরিবেশে থাকার জন্য এটা বেস্ট। আচ্ছা, আম তো আছে, সেটার কথা না বললাম। ভাই বুকিং তো করা ছিল, গতকাল তো পেমেন্টও করে দিয়েছিলাম। আমরা এখানে অ্যাটাচড বাথরুম সহ যে রুমটা, সেটা বুক করে এসেছিলাম। ম্যানেজার ভাই জানালেন একটু আগেই গতকালের গেস্ট চেক আউট করেছেন, তাই রুমটা এখনও অগোছালো।
যাই হোক, এটাই কুড়েঘরের ভিআইপি রুম। এর অর্ধেক ভাড়ার রুমও কিন্তু এখানে আছে। এখানে এলে ভাই আপনারা শহরের কমফোর্ট ভুলে যাবেন, আপনারা নেচার এক্সপ্লোর করতে এসেছেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা জাস্ট এখানে চেক ইন করে নিলাম, আর দেখেন এখানে কিন্তু সুন্দর একটা বসার জায়গাও দেখা যাচ্ছে। এটা কি ভেড়ার বারবিকিউ করতেছেন? আমরা কি জয়েন করতে পারি? আমরা কি জয়েন করতে পারি আপনাদের সাথে রাতে? অবশ্যই আমরা আপনার ফলোয়ার সবাই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, দেখা হবে আবার ইনশাল্লাহ। আমি ওই ঘুঘুডাঙ্গা দিকে যাচ্ছি তো, ঠিক আছে, গল্প হবে ইনশাল্লাহ। ওকে। বিকেলটা ঘুঘুডাঙ্গা নামক অসাধারণ সুন্দর একটা জায়গায় কাটাবো বলে আমরা ঝটপট রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম, না হলে সেখানে পৌঁছাতেই আলো ঝিমিয়ে আসবে। বরেন্দ্রভূমির একেবারে আদর্শ ভূপ্রকৃতি বলতে যেটা বোঝায় সেরকম একটা জনপদের ভিতর দিয়ে আমরা চলছিলাম, কিন্তু ভাই দুঃখের বিষয়, চোখে যা দেখতে পাচ্ছি ক্যামেরায় এতটুকু সেটা তুলে নিয়ে আসা যাচ্ছে না। আসলে তো আমাদের নিয়ামতপুর পোষা সাফা ধানের একসময় বিখ্যাত ছিল। তো ধানের দাম যেহেতু কমে যাচ্ছে দিন দিন, বাড়তেছে না, আবার ধানও কমে যাচ্ছে, আমাদের এদিকে বরেন্দ্র ডিপ হচ্ছে না, না হওয়ার কারণে মানে ধান উৎপাদন করা যাচ্ছে না। ব্যাপক হারে আম যখন সাপার হতে লাগছে, তখন এলাকা গোটা আস্তে আস্তে দেখলো যে ধানে যেহেতু আমাদের প্রফিট হচ্ছে না, আমাদের এখানে ডিপ 400 ফিট নিচে দিতে হয়, 400 ফিটের পর পানি ওঠে 300 ফিট থেকে। তাহলে এই যে এত বড় একটা মানে ডিস্টেন্স, মানে লোড নিতে পারছে না, অনেক সময় মোটর তুলতে হয়, খুব কষ্ট। এই জন্য মানুষ দেখলো যে তাহলে আমাদের আম বাগান করলে লাভ বেশি, আমাদের এলাকা আমের জন্য উপযোগী, আর ডিপ এই এলাকা বেশি বেশি দিতে হবে, তাহলে মানুষের উন্নয়ন হবে, আম বাগান সেচ দেওয়া যাবে, আর সেচ দিলে আরও বেশি আম ধরবে। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি পল্লী ডাক্তার, নিয়ামতপুর, হাজিনগর, গনপুর গ্রাম। চলে এসেছি ঘুঘুডাঙ্গার একসময়ের ব্যাপক ভাইরাল সেই তাল সড়কে। জায়গাটা আমাকে যেন 4 বছর আগের সেই প্রথম দেখার মুগ্ধতায় ফিরিয়ে নিয়ে গেল আবার। আমরা এখন আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের অভূতপূর্ব সুন্দর একটি রাস্তা। ঘুঘুডাঙ্গার তাল সাম্রাজ্য বলেন আর তাল সড়ক বলেন, সেই রাস্তার ঠিক মাঝখানে। এখানে আসার পরে আগে ধামাধাম কিছু ড্রোন শট করে নিলাম, গোল্ডেন আওয়ার চলতেছিল তো, এখন নিজেরা একটু রিল্যাক্স করতেছি এইখানে। আর সাথে আছে ছোট ভাই হৃদয় আর আমাদের অটো ড্রাইভার মামা। তো মামা, এখানে যে তাল সাম্রাজ্যের যে প্রায় 3 কিলোমিটার বিস্তৃত তাল গাছ দেখা যাচ্ছে, এগুলোর ইতিহাস বলেন তো, কে লাগাইছিল? এগুলা উপজেলা বাবু সাধনচন্দ্র মজুমদার তখন উপজেলা ছিলেন, তখন উনি এগুলা তাল রোপণ করেছিলেন। কত বছর আগে হবে? আজ থেকে 40-50 বছর আগে, 40 বছর আগে। হ্যাঁ, আসলে অনেকদিন পর শহর থেকে বের হওয়ার পর গ্রামের যে স্নিগ্ধতা আর কি, বিশেষ করে আমি নিরিবিলি খুব পছন্দ করি, অক্সিজেন পাচ্ছি, আসলে পিওর অক্সিজেন। বিকেলটা ঘুঘুডাঙ্গায় কাটিয়ে আবার আমরা কুড়েঘরের পথ ধরলাম। বাংলাদেশে কুড়েঘরের মতো এত কম বাজেটের রিসোর্ট আর আছে কিনা আমার জানা নেই। এই যে দেখেন, এটা হচ্ছে এখানকার প্রিমিয়াম কোয়ালিটির রুম, আর এই রুমের সুবিধা হচ্ছে ওয়াশরুম ফ্যাসিলিটি আছে। এরকম একটা জায়গায় এমন ইকো রিসোর্ট করেছে, এটাই তো প্রেজ উঠতি ব্যাপার। সুন্দর একটা দড়ির খাট আছে, মাটির ঘরে, এখানে জানালা ছিল, পরে বোধহয় সিকিউরিটি কনসার্নে এটা ক্লোজ করে দিয়েছে। এই রিসোর্টের সবচেয়ে কম বাজেটের রুমটা এবার আপনাদেরকে দেখাবো, চলেন। এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা 2 জনের জন্য 350 টাকা ভাড়া, একজনের জন্য কিন্তু 175 টাকা আসে। যদিও এই রুমে কিন্তু কোনো ওয়াশরুম ফ্যাসিলিটি পাবেন না,
তবে রাত কাটানোর জন্য যথেষ্ট ভালো বলতে হয়। এবার শুরু হচ্ছে আমাদের রাতের বারবিকিউয়ের আয়োজন। পুরো ব্যাপারটা ছিল একেবারে প্রফেশনাল লেভেলের। এই ল্যাম্প গ্রিলের স্বাদ এখনও মুখে লেগে আছে। আর এমন পরিবেশে বসে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে যা খাবেন তাই আসলে ভালো লাগবে। নিঃসন্দেহে দারুণ এক অভিজ্ঞতা ছিল। কুড়েঘর থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। রাতে বেশ ভালো ঘুম হয়েছে, আর হবেই না বা কেন। এরকম একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্টে এসে কারো খারাপ সময় কাটতে পারে বলেন? রাতে বারবিকিউয়ের আড্ডা, তারপরে গানের আসর। গানের আসরটা তো শ্যুট করাই হয়নি, সব কিছু মিলে দারুণ একটা উপভোগ্য সন্ধ্যারাত ছিল। আসলে ভাই আমরা এটা জনপদ এক্সপ্লোরেশন ট্যুরে বের হয়েছি, যেখানে রাত সেখানে কাজ টাইপের একটা প্ল্যান নিয়ে। তার উপরে মনে করেন এরকম একটা রিসোর্ট আমাদেরকে এই ট্যুরের আনন্দটা আরও অনেক গুণ বাড়ায় দিল। আমরা কুড়েঘর থেকে বের হয়ে এখন আছি বেজোড়া বাজারের পথে। বেজোড়া হয়ে আমরা যাব হচ্ছে সারাইগাছি, সেখান থেকে পোরশা সদরে। আজকে আমাদের প্ল্যান পোরশার নিতপুর বর্ডার সাইডে আমরা ঘোরাফেরা করব। সেখান থেকে বাংলাদেশে নওগাঁর আমের যে হট জোন সাপাহারের দিকে যাব আমরা ইনশাল্লাহ। এরপর সারাইগাছি থেকে আমরা অটোভ্যানে করে চলে এলাম পোরশা বাজারে। আমরা চলে এলাম পোরশা সদরে। আর পোরশা সদরে আসতেই একটা চমৎকার মসজিদ এখানে দৃষ্টিগোচর হলো। পোরশা মার্কাজ জামে মসজিদ স্থানীয়ভাবে অত্যন্ত ঐতিহাসিক ও প্রভাবশালী একটি ধর্মীয় প্রতিষ্ঠান। মসজিদটি 1706 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে 1940 সালে পুনর্নির্মাণ ও 1996 সালে সম্প্রসারণ করা হয়। প্রায় 3 শতাব্দীরও বেশি সময় ধরে মসজিদটি এলাকার ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। মসজিদের পাশেই রয়েছে পোরশা বড় মাদ্রাসা, যা স্থানীয়ভাবে মার্কাজ মাদ্রাসা নামেও পরিচিত। এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে নওগাঁর উত্তরাঞ্চলে কওমি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। এরপর আমরা নিতপুর সীমান্ত সড়ক ধরে ভারত বাংলাদেশ সীমান্ত পিলারের সন্ধানে এগুতে লাগলাম। আমরা চলে এসেছি এখন বর্ডার সাইডে। এটা হচ্ছে নিতপুর মাস্টারপাড়া। ক্যামেরাটা জাস্ট আমি ফ্লিপ করে দিলে ওই পাশে আপনারা দেখতে পাবেন। ওইদিকে যাব এখন। ছোট একটা নদীর প্রবাহ দেখা যাচ্ছে, পুনর্ভাবা নদী। আর পুনর্ভাবা নদীর ঠিক ওই পারে হচ্ছে ভারত সীমান্ত। ওইদিকে মালদা জেলা শীতলকুর্সি নামে একটা জায়গা দেখতে পাচ্ছি ম্যাপে। আর এই হাতের বাম দিকে হচ্ছে বিজিবি ক্যাম্প, ওইদিকে ক্যামেরা করা যাবে না। বেশ কয়েকটা দোকান দেখা যাচ্ছে, এখানে লোকজন ঘুরতে আসে। এলাকার একটা টুরিস্ট স্পটের মতো। বর্ডার ঘুরতে আসার একটা বাতিক আমাদের স্বভাবতই থাকে, সেই জন্য এখানে ছোট্ট একটা বাজার গড়ে উঠছে। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়াই, এখন আমি বর্ডারের দিকে আপনাদেরকে নিয়ে যাই। হৃদয় মুভ। আমরা সীমানার একেবারে দোরগোড়ায় চলে এসেছি। যে নদীটার কথা বলছিলাম, পুনর্ভাবা নদী, এই তো সামনে। একটু আগে বিজিবির একটা বোট এই দিক দিয়ে উঠে গেল, আমরা ভিডিও পজ দিয়েছিলাম এই জন্য। আচ্ছা, সামনে একটা সীমানা পিলারও দেখা যাচ্ছে, আমি যাব এখানে নিয়ে আপনাদের সামনে। চমৎকার বাতাস এখানে নদীর পাড়ে। পুনর্ভাবার একটা সংকীর্ণ প্রবাহ, কিন্তু দেখেন ছবির মতো সুন্দর একটা আবহ তৈরি করে রেখেছে এইখানে। সীমান্ত এলাকায় ঘুরতে এলে একদিকে যেমন ভালো লাগে, তেমন এটা কি বলবো, একটা কনফিউজিং অনুভূতির ব্যাপার। কত কাছে তবুও কত দূরে। এটা হচ্ছে এখানকার সীমানা পিলার, আমার বাংলাদেশের শেষ সীমানা এখান থেকে। এটা হচ্ছে 230 নম্বর পিলার। সংকেতটা আমি বুঝতে পারছি না, তবে এখান থেকে হচ্ছে আমার বাংলাদেশের সীমানা শেষ। ইভেন আমি এখন দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডে। এই নদীটাও তো সেই অনুযায়ী নোম্যান্স ল্যান্ডের ভিতরেই পড়েছে। এখান থেকে 150 ফিট পরে যদি ভারত দিতে চায়, সেখানে কাঁটাতারের বেড়া দিতে পারবে।
ইদানিং এই দিকটায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, সাপাহার, তারপরে এইদিকে নিতপুর সাইডে। যাই হোক, ওগুলা পলিটিক্যাল আলাপ, সেই সব নিয়ে কল্পনা করি। আমরা ঘুরতে এসেছি পোরশার নিতপুর সীমান্তে। এখন দাঁড়িয়ে আছি পুনর্ভবা নদীর পাশে, যে পুনর্ভবা এখান থেকে কিন্তু দিনাজপুরের ওইদিকেও চলে গিয়েছে। ফেরার পথে এক কুমার বাড়ি চোখে পড়ল। দাদা এক চাই মাটির দলা থেকে সুনিপুণ হাতের কাজে তৈরি করছেন টাকা জমানো ব্যাংক। কিছুক্ষণ মুগ্ধ হয়ে সেটাই দেখতে লাগলাম। পোরশা থেকে আমরা চলে এলাম সাপাহার সদরে। বেশ ক্ষুধা পেয়েছে, আশেপাশে না খুঁজে পথের ধারে একটা হোটেলে খেতে বসে গেলাম। এবার আমরা পাশেই একটা ঐতিহাসিক দিঘিতে ঘুরতে যাব। আমরা এখন চলে এসেছি সাপাহার উপজেলা সদরে। এখানে আসার পরে রোড সাইডে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নিলাম, লাঞ্চ করে এখন যাব হচ্ছে দিবর দিঘির পথে। আর এটাই হচ্ছে সাপাহারের একেবারে প্রাণকেন্দ্র। আর এইখানে দেখেন অলরেডি কিন্তু আম এখানে চলে এসেছে বাগান থেকে। এখান থেকে এখন চলে যাবে হচ্ছে দূর দূরান্তে। ওনার সাথে কথা বলছো? আমরা দিবর দিঘি যাই, চলো। তারপরে আমটা আমার একটু চলে আসুক, আমরা এখানে তো আসতেইছি। ঘুরে আসেন, ঘুরে আসে আচ্ছা। গোপালপুর ব্রিজ গেলে ভারতের কাছাকাছি, মানে ক্যামেরা, মানে এখান থেকে এই 10.5 কিলো থেকে এখানে ভারত সব, ওখানে ভারত সীমান্ত আছে এখানে, তাই না? ওখানে আমের বিখ্যাত, মানে ওখানে হাফ কেজি একটা আম বাড়ি পর হাফ কেজি। চারপাশে আমবাগান ঘেরা এই অসাধারণ সুন্দর দিঘিটি দিবর দিঘি। একাদশ শতাব্দীতে পাল সম্রাট দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বরেন্দ্র অঞ্চলে একটি বিদ্রোহ সংগঠিত হয়, যা ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের নেতা ছিলেন দিব্যক নামের এক শক্তিশালী স্থানীয় শাসক। প্রায় 60 বিঘা জায়গার উপরে বিস্তৃত এই দিঘি, এর নামই হচ্ছে দিবর দিঘি। আর এই দিঘির ইউনিকনেস হচ্ছে দিঘির ঠিক মাঝখানে অবস্থিত ওই যে দেখেন গ্রানাইট নির্মিত একটা উঁচু স্তম্ভ আছে, যার নাম কিনা দিব্যক স্তম্ভ। ইতিহাসবিদদের মতে দিবর দিঘি এবং এর মাঝখানে অবস্থিত বিখ্যাত স্তম্ভটি সম্ভবত সেই বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিত হয়েছিল। এবার আমরা চলে এলাম সাপাহারের জনপ্রিয় একটি আমের বাজারে। এখানকার হালচাল জানবো, চলেন। এখন আমরা আছি বাংলাদেশের আমের নতুন রাজধানী নওগাঁয়। আর বর্তমানে অবস্থান করছি নওগাঁয় আমের যেটা একেবারে হটস্পট সাপাহারে। সাপাহারের এই যে দেখেন আম চাষিরা সবাই আম নিয়ে ক্যারেট নিয়ে বসে গেছে। এখানে হচ্ছে অনেকগুলো আড়ত আমরা ফেলে এলাম দিবর দিঘি থেকে যখন ফিরছিলাম। এখানেও আড়ত আছে, আড়তে আম আড়তদাররা কিনে নিচ্ছে। তবে আজকে হচ্ছে আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি জুন মাসের 7 তারিখ। এখানে এখন নাকফজলি, যেটা হচ্ছে নওগাঁর একেবারে স্পেশাল আম, সেই সাথে খিরসা আর হচ্ছে টুকটাক কিছু হাড়ি ভাঙ্গা ল্যাংড়া, এই আমগুলো চলতেছে। তবে নওগাঁর আমের যেটা আইকনিক দুইটা জাত, বাড়িফোর এবং আম্রপলি, এই দুইটা আমের জন্য হচ্ছে নওগাঁ সবচেয়ে বিখ্যাত। বাড়িফোরটা শেষের দিকে আসবে, আর সরকারিভাবে আম্রপলির ডেট ঠিক করে দিয়েছে 15 তারিখ, জুন মাসের 15 তারিখ। আম্রপলি এখন আমরা বাগানে বাগানে দেখতে পাচ্ছি, কিন্তু বাজারে কিন্তু আম্রপলি সেরকম নাই। আম্রপলি যখন বাজারে ঢুকে যাবে তখন ভাই এই যে সাপাহারের রাস্তাঘাটগুলো, এদিক দিয়ে লোকজনের চলাচলের কোনো উপায় নাই। শুধুমাত্র আমের আড়তদার যারা, আম ব্যবসায়ী যারা, তাদের অভয়ারণ্যে পরিণত হয়ে যাবে এই রাস্তাগুলা। এইখানে একটা আম বোঝাই ভ্যান থেকে ক্যারেট আনলোড করা হচ্ছে। ল্যাংড়া আম, তাই না এগুলা? আচ্ছা, আপনারা এগুলা বাগান থেকে এসে কোথায় আড়তে দিচ্ছেন নাকি? দেখেন সব আম চলে এলো, এখানে আড়তে সব লোড করা হচ্ছে। বড় বড় আড়তগুলো সামনে দেখে এসেছি, এটা বাজারের ঠিক পাশেই। এখান থেকে আম নিয়ে ওনারা মূল আড়তে পার করবে। মামা, আপনি কি আম নিয়ে আসছেন? আমরা কিনে বেচতেছি। কিনে বিক্রি করতেছেন? কি আম? এটা নাকফজলি। আচ্ছা, এটা হচ্ছে নওগাঁর সেই বিখ্যাত নাকফজলি আম। কত করে কেজি যাচ্ছে এটা? 50 টাকা কেজি ভাইয়া। আর ক্যারেটে কয় কেজি থাকে? 25 কেজিতে ক্যারেট। এক ক্যারেট নিলে কত? 900 টাকা ক্যারেট যাচ্ছে নাকফজলি আম।
এইখানে পুরো রাস্তা জুড়ে আম বোঝাই ভ্যান সব হচ্ছে বাগান থেকে এসেছে ক্যারেট ভর্তি করে আম নিয়ে। এগুলা কি জাতের আম? কি জাতের আম এগুলা? হিমসাগর। হিমসাগরকে তো খিরসা বলে, ল্যাংড়া বলবে কেন? খিরসা, হ্যাঁ খিরসা হিমসাগর একই আম। এখানে আমরা একটা আড়তের ভিতরে এখন ঢুকতেছি। আড়তের ভিতরে সব আম চাষিদের কাছ থেকে আম নিয়ে এসে বিপুল পরিমাণে এখানে স্টক করা হচ্ছে। অবশ্যই এগুলো স্টক করে বেশি দিন রাখাও যায় না। এগুলো কি সব হিমসাগর নাকি? হিমসাগর, ল্যাংড়া আর নাগফজলি, এই তিনটা আম হচ্ছে এখানে। এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখা যাচ্ছে এই পাশে। এটা কি কুরিয়ারে চলে যাবে নাকি? পিকআপগুলা পাশাপাশি বড় ট্রাকগুলো আমাদের এখানে সব প্রতিদিন মনে করে সরবরাহ হয়। পাশাপাশি অনলাইন এবং এমনি খাওয়ান গাক বিভিন্ন জায়গায় বাংলার সব প্রান্তে মানে হয় আম সরবরাহ দেওয়া হয় এখান থেকে। এবং শত শত নয়, হাজার হাজার বিভিন্ন জায়গা থেকে আম ব্যাপারীরা আমাদের এখানে আম কেনার জন্য আসে। এখন আমাদের নওগাঁ সাপাহারকে আমের রাজধানী বলা হয়। এখানে আমরা একটা হিমসাগর আম একেবারে কেটে চেক করে খেয়ে দেখবো এখন যে কি অবস্থা নওগাঁর আমের। বিসমিল্লাহ। খুবই মিষ্টি। ঠিকঠাক আছে? মানে যদি এটা যদি ঠান্ডায় থাকতো তাহলে আরো বেশি মিষ্টি লাগতো। এরপর তো আম হয় না। শীর্ষার উপরে কোনো আম নাই, যত যাই কিছু বলেন। বিকল্প নাই, বিকল্প নাই। সীমান্ত সড়ক ধরে এগিয়ে চলছিলাম ভারত বর্ডারের দিকে। আর এখানে রাস্তার দুই পাশেই ভাই আম বাগান দেখেন। এই যে এই দিকেও বিশাল আমের বাগান, এই দিকেও আমের বাগান। গতকাল থেকে ভাই এই আম জনপদে ঘুরতেছি, মেইন রোডের দুই পাশে আমের বাগান দেখতে দেখতে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছিলাম, কিন্তু কোনো বাগানে ঠিক সেইভাবে কিন্তু ঢোকা হয় নাই। তো ভাবলাম যে এখন একটা বাগান আপনাদের ঘুরাই দেখালে কেমন হয়। আমরা এখানে দেখেন একটা বাগানে এখন প্রবেশ করেছি। বাংলাদেশের আনাচে কানাচে যে এরকম অদ্ভুত সুন্দর সব জায়গা রয়েছে, এটা যদি বাংলার পথে প্রান্তরে না ঘোরেন তাহলে কীভাবে বুঝতে পারবেন। আর সেই জন্যই কিন্তু আমি নতুন এই সিরিজটা শুরু করেছি। সিরিজের নাম আমি কিন্তু সেভাবে এখন অ্যানাউন্স করিনি, তবে আমার ইউটিউব চ্যানেলে আপনারা একটা প্লেলিস্ট দেখতে পাবেন, পথে পথে বাংলা। আমি এই সিরিজটা পথে পথে বাংলা নামে ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। আর আমাদের উত্তরবঙ্গ ছাপিয়ে দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ববঙ্গ, এগুলো সব জায়গায় গ্রামীণ জনপদ কোথাকার কী বিখ্যাত, আমি গ্রামীণ ট্যুরিজমটাকে আপনাদের মাঝে নতুন করে পরিচয় করে দিতে চাই এই সিরিজের মাধ্যমে। ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটাই অবশ্যই আমি গ্রহণ করব, সেইভাবে আমি চ্যানেলটাকে, এই সিরিজটাকে অ্যাটলিস্ট সাজাবো। এখন আমি অবস্থান করছি সাপাহারের একটা একদম ন্যাচারাল আম বাগানের মাঝে। এই আম বাগানটা আপনারা যারা রাজশাহী কিংবা চাপাই সাইডে আম বাগান ঘুরেছেন সেটার সাথে কিন্তু অনেকটা ভিন্ন রকম। আমরা রাজশাহী চাপাই সাইডে কি দেখি, বড় বড় আম গাছ সব, সেখানে 20 বছর 25 বছর 50 বছর পর্যন্ত আম গাছ আছে। ধরেন 10-15 বছর একটা গাছে আম দিল, তারপরে আবার নতুন করে ডালে ডালে কলম করে নতুন করে ওইখানে ফলন নিয়ে আসা হয়। কিন্তু আমরা দেখেন এখানে একটা আম্রপলির বাগানে আছি, সবগুলো গাছ কিন্তু একটা নির্দিষ্ট সাইজের। এখানে জমিগুলো হচ্ছে 12 বছর করে লিজ দেওয়া হয়, অর্থাৎ 12 বছর পরে পরে একবারে নতুন করে এনারা বাগান নতুন করে সেট আপ দিবেন, এরকম একটা প্রিপারেশন থাকে। এবং এর মাঝে যদি কখনো ফলনে সমস্যা হয় কিংবা কোনো গাছ আরও বেশি দিন রাখতে হয়, সেক্ষেত্রে এই গাছগুলো আমরা একটু আগেও দেখেছি ওনারা একেবারে হার্ড প্রুনিং করে দিয়ে সেখানে অন্য কোনো জাত, যেমন আম্রপলি গাছ হার্ড প্রুনিং করে দিয়েছে, তারপরে সেখানে বাড়ি 4 কিংবা ব্যানানা ম্যাঙ্গো এই গাছগুলো ওনারা কলম করেন। আর এইভাবেই ওনারা উৎপাদন নির্ভর আম চাষটা করে যাচ্ছেন নওগাঁয়, যার ফলশ্রুতিতে নওগাঁ এখন বাংলাদেশের সর্বোচ্চ আম উৎপাদনকারী জেলা। এই যে ডাল কাটতেছি, স্প্রে করতেছি।
আম্রপলির গাছ? জি আম্রপলি। তাহলে তো আর 5-7 দিনের মধ্যে এগুলো বোধহয় বাজারে চলে যাবে নাকি? ইনশাআল্লাহ। এইখানে আমরা চলার পথে আর একটা আম বাগানে ঢুকে গেলাম। এই আম বাগানে আমরা গৌরমতি আম স্পেশাল প্যাকেজিং করে ওনারা সংরক্ষণ করেন, এই ব্যাপারটা দেখার জন্য এলাম। সাইজ কীরকম আমের? আমগুলো দেখে বোঝা যাচ্ছে না, আবার অনেক বড়, মানে নর্মালের থেকে যেমন এই আমটা ভালো বড়। এগুলা কেজিতে কয়টা করে হয়? এটা কেজিতে ধরে নাও দুইটা লাগে, 3টা লাগে। 2টা থেকে 3টা আমে হচ্ছে কেজি হয়। আর এই যে প্যাকেজিং যে করানো হয় এগুলা একদম প্যাকেট লাগানো সব বাবদ 5 টাকা করে পড়ে, তাই না? 5 টাকা 6 টাকা 5-6 টাকা করে পড়ে, খরচ আছে কিন্তু। জবাইবিল ধরে আমরা এগোতে লাগলাম সাপাহারের ভারত সীমান্তের দিকে। পথেই পড়ল ছবির মতো সুন্দর এই গ্রামটি। আমরা সাপাহার থেকে আমবাগান ঘুরতে ঘুরতে একেবারে ভারত সীমান্তের নিকটে চলে এসেছি। আর এইখানে শেষ মুহূর্তে একটা গ্রাম অতিক্রম করছিলাম, গ্রামটার নাম হচ্ছে মালিপুর। তো এই গ্রামটা অতিক্রম করার সময় একটা ব্যাপার আমাকে বিস্মিত করেছে। এই গ্রামে আমার মনে হচ্ছে 90% ঘর হচ্ছে ট্রেডিশনাল মাটির বাড়ি। কাকা আসেন, ক্যামেরায় কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কাকা? আব্দুল মান্নান, আপনি এই মালিপুর গ্রামেরই? মালিপুর গ্রামের। মালিপুর গ্রাম নিয়ে আমাদেরকে কিছু তথ্য দেন। এই যে মাটির বাড়ি, আপনারা এখানে থাকেন, আপনাদের কেমন লাগে আধুনিক সভ্যতার যুগে মাটির বাড়িতে থাকতে? ভালোই তো লাগে আমাদের। গরমের দিনে ঠান্ডা বেশি এখানে, শীতের দিনে না শীত লাগে আমাদের আমার ইটের বাড়ি। এখন যারা নতুন বাড়ি করে সব ইটের বাড়ি করে। ইটের বাড়ি করে, হ্যাঁ। আর যেগুলো মাটির বাড়ি এগুলো ওগুলো আগলে করে। আপনার কি মাটির বাড়ি? হ্যাঁ, ইটের বাড়ি। মাটির বাড়িতে এমনিতে সাপ খোপের কোনো উপদ্রব হয় না? না, আমাদের এলাকায় একটু মশার উপদ্রব। মশার একটা। মশার উপদ্রব বেশি। আমাদের এলাকায় একটু মশার উপদ্রব বেশি একটু। আমাদেরকে যদি মশা মারার কিছু কীটনাশক দেন তাহলে আমাদের এলাকায় উপকার। এই যে সরকারি যারা ভিডিওটা দেখবে এই জিনিসটা মাথায় রাখবেন। আর দেখেন এখানে হচ্ছে প্রতিটা বাড়িতেই আমি দেখছি যে ছোট ছোট স্ন্যাক্সের দোকানগুলো, এগুলো বাড়ির সাথে দেখা যায় যে একটা জানালা মতো জায়গা থেকে ওনারা এখানে মানে বাড়ির সাথে উপরি ইনকামের একটা ব্যবস্থা করে। আর গ্রামের লোকজন খুবই অতিথি পরায়ণ। জাস্ট আমরা এখানে 5 থেকে 10 মিনিট দাঁড়াইছি, দেখেন সবাই একদম আমাদেরকে ঘিরে ধরছে। এটাই তো ভালো লাগে ঘুরতে আসলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা কি ব্রিজ? সুয়ারকাটা। আর এই যে এই বিলটাই তো জবাই বিল। আচ্ছা, আর এই জায়গাটার নাম কি? এই যে আমরা এখন আছি যেখানে, চোয়ারকাটা। আর এটা হলো চোয়ারকাটা সীমান্তবর্তী এলাকা। আচ্ছা, ম্যাপে আমরা দেখলাম হচ্ছে এই বিস্তৃত জায়গা জুড়ে যে নিচু এলাকা, এটাই হচ্ছে জবাই বিল। আর এখান থেকে জাস্ট সামনে তাকালেই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওইগুলোই ইন্ডিয়া। আমি সামনে গিয়ে আরেকটু সুন্দর করে দেখাবো। সীমান্তবর্তী দারুণ সুন্দর এই জায়গায় এসে আমরা আজকের বিকেলটা কাটালাম। ওই তো সামনেই কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আজকের পর্বটি এই দারুণ সুন্দর সীমান্ত থেকেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন আম জনপদ চাঁপাইনবাবগঞ্জ ইনশাল্লাহ। আজকের মতো বিদায় দিন, আমিও প্রচণ্ড ক্লান্ত। ইনশাল্লাহ দেখা হবে সামনের এপিসোডে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।